নিজেদের মর্যাদা ক্ষুণ্ণ করে ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ, এমনকি রাষ্ট্রীয় নিরাপত্তা দিলেও না। সচিবালয়ে বিসিবির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। আগামীকালকের মধ্যে আইসিসিকে আবারও দেয়া হবে চিঠি। এ সময় বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, ভেন্যু পরিবর্তনে আইসিসিতে আবেদনের এখনও সাড়া পাওয়া যায়নি। ভারতে খেলতে হবে এমন বিষয়ে বিসিবি সভাপতি জানান, প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। পরাগ আরমানের রিপোর্ট। ভারতে টি-20 বিশ্বকাপে খেলতে শেষ পর্যন্ত বাংলাদেশ দল যাবে কিনা এ বিষয়ে পরামর্শের জন্য কয়েকজন পরিচালক সহ যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে দেখা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। খেলার বর্তমান পরিবেশ নিয়ে দীর্ঘ আলোচনা হয়। বৈঠক শেষে যুব ও ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, নিজেদের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কিছু করে ভারতে খেলতে যাবে না বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে বর্তমানে খেলার পরিবেশ নেই। এই কথা বুঝিয়ে শিগগিরই আইসিসিকে চিঠি দেবে ক্রীড়া মন্ত্রণালয়। জাতির অবমাননার বিনিময়ে আমাদের ক্রিকেটার এবং আমাদের দর্শক, আমাদের সাংবাদিক, তাদের নিরাপত্তার বিনিময়ে, দেশের মর্যাদার বিনিময়ে আমরা বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই না। যেখানে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড নিজেরাই বলছে কলকাতা টিমকে যে এই প্লেয়ারকে নিরাপত্তা দেওয়া যাচ্ছে না, ওনাকে তোমার টিম থেকে বাদ দাও, এটাই তো একটা ট্যাসিট রেকগনিশন যে ভারতে নিরাপদে খেলার মতো পরিস্থিতি নাই। আমরা আশা করি আমরা আইসিসিকে বুঝাতে সক্ষম হব এবং আইসিসি আমাদের যুক্তিগুলো সহৃদয়তার সাথে নিরপেক্ষভাবে বিবেচনা করে আমরা কষ্ট করে যে অর্জনটা করেছি সেই টি-20 বিশ্বকাপে আমাদের খেলার সুযোগ করে দিবে। এই সময় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, নিরাপত্তার খাতিরেই হাইব্রিড মডেলে খেলা হচ্ছে আইসিসির বিভিন্ন টুর্নামেন্টে। তিনি আরও জানান, বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের আবেদনে এখনও সাড়া দেয়নি আইসিসি। আমাদের যে কোনো বিদেশ ট্রিপে যাওয়ার সময় আমাদের গভর্নমেন্ট অর্ডার লাগে, তো সেই অর্ডারটার পজিশনটা আমরা জানতে এসেছিলাম। আমরা জেনে গিয়েছি যে আমরা সকলে একসাথে এই যে সেফটি এবং সিকিউরিটি যদি ইমপ্রুভ না করে আমরা এই বিশ্বকাপে আমরা ফাইট করে যাব ফর আওয়ার রাইটস। আপনারা জানেন যে আমাদের টিম স্কোয়াড ঘোষণা করে দেওয়া হয়েছে। আমাদের কিন্তু এই বিপিএলটা অনুষ্ঠিত হচ্ছে, কিন্তু ওয়ান অফ দ্য রিজন যে টি-20 ফরম্যাটে আমাদের টিমটা যেন ইউজ টু হয়, সব কিছু আমাদের দিক থেকে আমরা প্রস্তুতি রাখছি। সো আমাদের এখানে কোনো ছাড় নেই। এর আগে গত রাতে ক্রিকেট ওয়েবসাইট ESPN ক্রিকইনফো দাবি করে, আইসিসি ভার্চুয়াল বৈঠকে বিসিবিকে স্পষ্ট করে জানিয়েছে যে বাংলাদেশের ম্যাচগুলো অন্য কোথাও সরিয়ে নেওয়া সম্ভব নয়। বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই খেলতে হবে, না গেলে পয়েন্ট হারানোর ঝুঁকি থাকবে। বিসিবি সভাপতি জানান, উদ্দেশ্য প্রণোদিতভাবে এসব প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। এই যে একটা প্রোপাগান্ডা চলছে যে আইসিসি আমাদেরকে জানিয়েছে শ্রীলঙ্কা খেলা সম্ভব না, এই ধরনের কোনো কথাই হয়নি আমাদের কারোর সাথে। ভোট গ্রহণের পর 28 ঘণ্টায়ও পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ হয়নি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যক্ষ নির্বাচনের। যান্ত্রিক ত্রুটির কারণে ওএম-এর মেশিনের পাশাপাশি ভোট গণনা হচ্ছে হাতেও। এখন পর্যন্ত 39টি কেন্দ্রের মধ্যে 23টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। রাত গড়িয়ে যেতে পারে পুরো ফল পেতে। এ পর্যন্ত মোট 23টি কেন্দ্রের ফল অনুযায়ী ভিপি পদে ইসলামী ছাত্র শিবির সমর্থিত রিয়াজুল ইসলাম পেয়েছেন 2819 ভোট, বিপরীতে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী AKM রাকিব পেয়েছেন 2691 ভোট। জিএস ও এজিএস পদে শিবির সমর্থিত প্রার্থীরা এগিয়ে আছেন। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। প্রথমবারের মতো মঙ্গলবার উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যক্ষ নির্বাচন। প্রার্থীদের পাল্টাপাল্টি কিছু অভিযোগ থাকলেও মোটামুটি সুষ্ঠুভাবেই প্রতিনিধি নির্বাচনে ভোট দেন শিক্ষার্থীরা। কিন্তু বিপত্তি দেখা দেয় ভোট গণনায়। নিয়ম অনুযায়ী ভোট শেষের পরপরই গণনা শুরু হওয়ার কথা থাকলেও রাত 9টা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে গণনা কার্যক্রম শুরু হয়নি। পরে মঙ্গলবার রাত 9:30টার দিকে ভোট গণনার মেশিনে দেখা দেয় কারিগরি ত্রুটি। 2 মেশিনে আসে 2 ফল, ফলে গণনা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়। ওএমআর মেশিনে আমরা 3 দিন ট্রায়াল করেছি। এই ট্রায়ালে আমাদের কোনো সমস্যা ছিল না। টেকনিক্যাল ত্রুটি ধরা পড়েছে। উদ্ভূত পরিস্থিতিতে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। পরে মেশিনের পাশাপাশি হাতেও গণনার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। বেশ কিছু সময় বিরতি দিয়ে রাত 12টার পর ভোট গণনা শুরু হয়। অপু মুন্সি 28, নওশিন নাওয়ার জয়া 21।
এর আগে রাত 10টার দিকে উপাচার্যের কনফারেন্স রুমে ভিপি ও জিএস প্রার্থীদের সঙ্গে নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের বৈঠক অনুষ্ঠিত হয়। যকসু নির্বাচনে মোট ভোটার 16,365 জন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের 39টি কেন্দ্রে 178টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে কেন্দ্রীয় সংসদের 21টি পদে 157 জন এবং হল সংসদের 13টি পদে 33 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। হলের শিক্ষার্থীরা হল সংসদের পাশাপাশি কেন্দ্রীয় সংসদের জন্য আলাদা ব্যালটে ভোট দেন। 4 দিনের সফরে আগামী রোববার উত্তরাঞ্চলে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উত্তরাঞ্চলের 9 জেলায় ধর্মীয় ও সামাজিক ও এই সফরে তারেক রহমান নিহত জুলাই যোদ্ধা ও দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে অংশ নেবেন। এদিকে জাতীয় প্রেস ক্লাবে খালেদা জিয়ার স্মরণে শোক সভায় আমির খুসরু বলেন, ক্ষমতার লোভে সবাই স্বৈরাচারের সাথে আপোষ করলেও খালেদা জিয়া কখনো আপোষ করেননি। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। 17 বছরের নির্বাসিত জীবন শেষে গত 25 জুলাই দেশে ফেরার পর প্রথমবারের মতো রাজধানীর বাইরে সফরে যাচ্ছেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একান্ত সচিব স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়েছে, সফরে মাওলানা ভাসানী, শহীদ আবু সাইদ সহ জুলাই যোদ্ধা ও নানি তৈয়বা মজুমদারের কবর জিয়ারত করবেন তারেক রহমান। রোববার সকালে ঢাকা থেকে সড়কপথে টাঙ্গাইল, সিরাজগঞ্জ হয়ে বগুড়া যাবেন তিনি। পরদিন যাবেন রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁও। 13 জানুয়ারি পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাটে দোয়া মাহফিলে অংশ নিয়ে পরদিন রংপুর, বগুড়া হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান। এদিকে জাতীয় প্রেস ক্লাবে খালেদা জিয়ার স্মরণে জিয়া পরিষদ আয়োজিত শোক সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, জনগণের অধিকারের প্রশ্নে খালেদা জিয়া ছিলেন আপোষহীন। তার আদর্শকে ধারণ করেই দেশ গড়বেন তারেক রহমান। আজকে যারা পালিয়ে গেছে তারাও আপোষ করেছে। আজকে যারা আমাদের নির্বাচনে অংশগ্রহণ করছে বিএনপির প্রতিপক্ষ হিসাবে, তারাও কিন্তু এরশাদের সাথে নির্বাচনে অংশগ্রহণ করেছে। পরবর্তীতে আবার যে সময়গুলো আমরা অতিক্রম করেছি, 1/11, 1/11, আবার ওই একমাত্র নেতা যিনি আপোষহীন, স্বৈরাচার ফ্যাসিস্টের বিরুদ্ধে শুরু থেকে শেষ পতন পর্যন্ত জীবনের বিনিময়ে, নিজের জীবনের বিনিময়ে কোনো ধরনের আপোষ করেন না। অন্যদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত শোকসভায় মঈন খান বলেন, কোনো শক্তি দেশকে বিরাজনীতিকরণ করতে পারবে না। খালেদা জিয়ার আদর্শের ধারাবাহিকতায় তারেক রহমান বাংলাদেশকে বিশ্বের বুকে সম্মানজনক জাতিতে পরিণত করবেন। 2008-এ সেই নির্বাচন ছিল সাজানো নির্বাচন। কেন ছিল? সেখানে এমন একটি শক্তি কাজ করছিল যারা বাংলাদেশকে তারা বিরাজনীতিকরণের খেলায় মেতেছিল। বাংলাদেশকে কোনো শক্তি বা কোনো পরাশক্তি কোনোদিন বিরাজনীতিকরণ করতে পারবে, এটা আমি বিশ্বাস। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের চীনা রাষ্ট্রদূত ইয়া ওয়েন। সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই সৌজন্য বৈঠকে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিতে বন্ধু রাষ্ট্র চীন অতীতের মতো তাদের সহযোগিতা অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন তারেক রহমান। এ সময় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির উপস্থিতি ছিলেন। অন্যদিকে ইয়া ওয়েন সাথে ঢাকায় চীনা দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাক্ষাৎ শেষে সংবাদ সম্মেলনে যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির জানান, চীন 12 ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচনে বিজয়ী সরকারের সাথে কাজ করতে আগ্রহের সাথে অপেক্ষা করছে। জুলাই গণ অভ্যুত্থানের সময় ঢাকার রায়ের বাজারে বেওয়ারিশ হিসেবে দাফন করা 114 জনের মৃতদেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ নিখোঁজ পরিবারগুলোর জন্য ন্যায়ের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বেওয়ারিশ হিসেবে দাফন করা 114 জনের মৃতদেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করেছে বাংলাদেশ পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন বিভাগ সিআইডি। এই সংক্রান্ত প্রতিবেদন আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হস্তান্তর করা হয়েছে। এ সময় একথা বলেন প্রধান উপদেষ্টা। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত এই কার্যক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয় সার্বিক সহযোগিতা দিয়েছে।